দর্শক, ঈদ মোবারক। আপনাদের সাথে আজকে আমি আছি মনজুর আল মতিন। আমরা কথা বলতে চাই ঈদ ঘিরে রাজনীতি এবং আগে পরে কেমন কাটছে সবার ঈদ, রাজনীতিতে আসলে ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আহমেদ আজম খান অ্যাডভোকেট, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে একটা ঈদের তফাতে কিভাবে ভাগ্য বদলে গেছে রাজনীতিবিদ সহ বিভিন্ন নাগরিকের, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ঈদ মোবারক, ঈদ মোবারক। এভাবেই এক বছর আগেও সরকার প্রধান হিসেবে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা। কঠোর নিরাপত্তা চৌকি পেরিয়ে গণভবন প্রাঙ্গণ মুখর হয়ে উঠত তার সান্নিধ্য প্রত্যাশীদের ভিড়ে। আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সুসময়ের কোকিলরা এখন আর ডেকে ওঠে না। হাসিনারও কোনো হদিশ নেই। দিল্লিতে তিনি কেমন আছেন, কি করছেন কেউ জানে না। আত্মীয় স্বজনের কাছে যাবার উপায় নেই। নেতাকর্মীরা বনবাসে। এক সময় পুরো বাংলাদেশটাই যার ছিল, ৪৪ বছর পর তিনিই এখন নির্বাসনে। ঈদের এমন আনন্দঘন মুহূর্তেও শেখ হাসিনার যেন কোথাও কেউ নেই। অন্যদিকে যেই খালেদা জিয়ার বাসার বাইরে পা রাখাটাই আটকে ছিল বালুর ট্রাকে, তিনি আজ লন্ডনে। দীর্ঘ ৮ বছর পর ঈদের সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। কাছে পেয়েছেন বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতি নাতনিকে। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নিয়তির খেলা বোঝা বড় কঠিন। সম্ভবত তার চেয়েও বোঝা কঠিন বাংলাদেশের রাজনীতির নিয়তি। এখানে ইতিহাসের বাকবদলে কার ঠিকানা যে কই হবে, তা কি মুহূর্ত আগেও ভাবতে পারে কেউ? পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। শুরুতে জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। একটা নতুন বাস্তবতায় ঈদ আসছে, যার খানিকটা আভাস প্রতিবেদনে আমরা দেখছিলাম। মাঝে মাঝে নিরাশার সুর শোনা যায়, আবার আশার কথাও শুনি। এবারে রমজান ঘিরে দ্রব্যমূল্য, বিদ্যুৎ যেমন আশা জুগিয়েছে, ঈদ যাত্রায়ও নির্বিঘ্নে মানুষ গেছে। তার আবার পাল্টা প্রচারণা অনেকে করছেন যে মানুষ ভয়েই বাড়ি যাননি। আসলে কতটুকু আশা দেখেন, সংখ্যাগুলো কোন জায়গায় দেখেন? আমি তৃতীয় একটি মতামত পেলাম একটি নিউজে, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকার কারণে, আত্মগোপনে থাকার কারণে এইবারের যানজট কম হয়েছে, ঈদের যাত্রা সুখকর হয়েছে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। এটি একটি সংবাদ মাধ্যমে আমি দেখতে পেলাম। যারা পালিয়ে আছেন তারা প্রতিদিন বাংলাদেশে অস্থিতিশীলতার পরিকল্পনা করেন, কিংবা খোয়াব দেখেন, কিংবা চেষ্টা করেন। ঈদকে ঘিরেও তারা মানুষকে স্বস্তিতে থাকতে দিতে চাচ্ছেন না। তারা বলছেন ওই তারিখে বিমানবন্দরে চলে আসবেন, ওই তারিখে সেনা অভ্যুত্থান হবে, ওই তারিখে আওয়ামী লীগের লোকরা এগিয়ে আসবেন। আমার মনে হয় যে এটা শকের আফটার শক সিনড্রোম। এটা থেকে আওয়ামী লীগ 7 মাস বা 8 মাস হয়েছে, আরও কয়েক মাস লাগবে এখান থেকে আওয়ামী লীগের লোকজনকে বেরোতে, এবং তখন বোধহয় দেশটি পূর্ণাঙ্গ শান্তি শৃঙ্খলা, মানুষের সুখ আপনি আরও ভালো উপলব্ধি করতে পারবেন। কারণ আওয়ামী লীগাররা যেভাবে দেশে জেকে বসেছিল, আপনারা যে ভিডিও ডকুমেন্টারি দেখালেন, যে গণভবনকে যেভাবে আমরা ব্যবহৃত হতে দেখেছি, যেভাবে এক ব্যক্তির শাসনে বাংলাদেশ চলে গেছিল, ওই ব্যক্তিকে তুষ্ট করতে সমাজের সমস্ত পেশাজীবীরা যেভাবে তার পদলেহন করছিলেন, এই সব কিছুর পরে বাংলাদেশের যে এখন একটা দারুণ সুন্দর শাসন, একজন অত্যন্ত উঁচু মানের সরকার প্রধান এবং শিক্ষিত মানুষের শাসন, সৎ মানুষের শাসন, এমনকি যারা রাজনীতির পরিমণ্ডলে আছে সেই দলগুলোর মধ্যে আমরা কিন্তু রাজনৈতিক বিতর্ক দেখি, যেটা খুব স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা সেই হিংস্রতা দেখিনি, সেই প্রতিশোধ নেওয়ার স্পৃহা দেখিনি। রাজনীতির পরিভাষাতে কিন্তু আওয়ামী লীগের বিদায় 5ই অগাস্টের পরে বাংলাদেশের টক্সিক রাজনীতির পরিবেশ অনেকটাই আস্তে আস্তে কিন্তু ঠিক কোভিডের ভেতর দিয়ে যেভাবে সবুজ হচ্ছিল পৃথিবীটা, সেরকম কিন্তু হচ্ছে। আমার মনে হয় যে আমাদের আরও কয়েক মাস সময় লাগবে। আমাদের মাথা থেকে আওয়ামী লীগকে বিদায় করে দিতে হবে। আওয়ামী লীগ এখনও বা শেখ হাসিনা আমাদের মনোজগতে কিছু অংশ দখল করে আছে। আপনি জানেন 16 বা 15 বছর যখন কেউ একটানা শাসন করেন এবং অপশাসন করেন, ভোট দেন না, তার লোকজন $234 বিলিয়ন চুরি করেন এবং তিনি 3000 মানুষকে গুম খুন করেন, 2000 মানুষকে জুলাই অগাস্টে মেরে ফেলেন, 30,000 মানুষকে আহত করেন। আপনি এই বর্ণনাগুলো শুনলে এত ছোট একটা ভূখণ্ডে আপনি একটা অপশাসনের
চিত্র দেখতে পান। ওখান থেকে বাংলাদেশ 7 মাসে কিন্তু দারুণভাবে এগিয়ে গেছে এবং আমার মনে হয় যে সরকারটির ব্যাপারে আমাদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত। আমরা অনেক সময় বেশি কঠোর কথা বলি, কেননা এই 7 মাসে আমার ধারণা 4 মাস আমরা যদি দিনও গণি তাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে গত শাসনের যে ক্ষতি হয়েছে বাংলাদেশে, অর্থনীতির ক্ষতি, সমাজের ক্ষতি, আইন শৃঙ্খলার ক্ষতি, আমাদের প্রশাসন পুলিশের দলীয়করণের ক্ষতি, এগুলোকে মোকাবেলা করতে। ফলে সরকারটিকে আমরা যখন বারবার কাঠগড়ায় দাঁড় করাই যে 7 মাসে আমরা কি পেলাম, আমার মনে হয় যে এই ক্ষতির অঙ্কটি আমাদের মাথায় রাখতে হবে। ধরুন গত সরকারটি যদি স্বাভাবিকভাবে 5 বছরের সরকার হতো এবং বিদায় নিত বা পালিয়ে যেত, তাহলে কিন্তু এই সরকারটি একটি স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস 6 মাস ওই জায়গায় যেতে পারতেন। আপনি যদি এবারের ঈদের অবস্থা দেখেন বা যেভাবে আমরা আজকে আপনার স্টুডিওতে কথা বলছি, গত 20 বছরেও আমার মনে পড়ে না যে বাজার মূল্য, দ্রব্যমূল্য এমন স্থিতিশীল ছিল। আমি ইনফ্যাক্ট সেদিন ভাবছিলাম যে দাম এত কম, কৃষকরা মূল্য পাচ্ছে কিনা, ওই অংশটাও আমাদের খেয়াল রাখতে হবে, তাদের যেন তাদের উৎপাদন খরচটি উঠে আসে। আমার ধারণা যে অর্থনীতিতে কালো অর্থনীতির যে ছায়াটি সেটি বিদায় নিয়েছিল, সিন্ডিকেটের যে ভূমিকা সেটি বিদায় নিয়েছে। এই যে পাড়া মহল্লায়, রাস্তায়, হাইওয়েতে বখরা খাওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের, সেটির অঙ্কটি কমে গেছে। ফলে একটা স্বস্তি দ্রব্যমূল্যে নেমে এসছে। আপনি যদি ঈদযাত্রার কথা দেখেন, আপনি দেখেছেন যে একজন লোক, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি অদ্ভুতভাবে হাঁটতেন, তার পেছনে পেছনে কিছু লোক হাঁটতো, তার সাথে একটা ক্যামেরা থাকতো। উনি প্রতিবার ঈদে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিতেন এবং কোথার থেকে যেন 700 কোটি 800 কোটি টাকার 2 দিনের একটি উন্নয়ন পরিকল্পনা করতেন। আমি খুব নিশ্চিত জানি যে ওটা সড়কের কাজে লাগতো না। ওইরকম একটা চরিত্র কিন্তু এবার নাই। বরঞ্চ আমরা 2 জন উপদেষ্টাকে দেখলাম, গাবতলী বাস স্ট্যান্ডে গেলেন, সদরঘাটে গেলেন, কমলাপুরে গেলেন। আপনি তাদের ফিজিক্যাল ভঙ্গি দেখেন, তাদের কথা বলার ভঙ্গি দেখেন এবং তাদের মাধ্যমে আমরা যে সুখের জার্নিটা এবার পেলাম। ধরেন অনলাইন টিকিটিং, ট্রেনের ক্ষেত্রে এর আগে এই করাপশনটি এতবার রিপোর্টিংয়ে হয়েছে, মিডিয়াতে এসছে, কই একবার তো এখনও কোনো করাপশনের খবর আমরা জানলাম না। হ্যাঁ, টিকিটের সংখ্যা অপ্রতুল। ধরেন 98 লাখ মানুষ যদি টিকিট চায়, 18 লাখ বা 10 লাখ লোক টিকিট পাচ্ছে। কাজেই আপনার একটা ব্যাপক সংখ্যক মানুষ বলবেই আমি টিকিট পাইনি, কিন্তু কোথাও সিন্ডিকেট নাই। কেউ রেলের হয়ে, আওয়ামী লীগের হয়ে, ওবায়দুল কাদেরের মতো অদ্ভুত লোকের হয়ে টিকিট কালোবাজারি করছে না। তারপরে আপনি লঞ্চের দিকে তাকান, সড়কের দিকে তাকান। আমাদের মনে হয়েছে যে দেখুন আমরা অনেক সময়, আমরা গণমাধ্যমের মানুষ, আমরা নেতিবাচক সংবাদকে সংবাদ মনে করি। আমাদের কখনো কখনো ইতিবাচক সংবাদকে সংবাদ মনে করে নিজেদেরকে কুডো দিতে হবে যে 7 মাসের মধ্যে আমরা একটা বিপরীত বাংলাদেশ দাঁড় করাতে পেরেছি। যেই বাংলাদেশে রিজার্ভ বাড়ে 25 বিলিয়ন হয়ে গেছে, যেই বাংলাদেশে 1 মাসে $3 বিলিয়ন রেমিটেন্স আসে এবং যেই বাংলাদেশে একজন গভর্নর ইউকেতে গিয়ে বলতে পারেন যে একটি পরিবার $20 বিলিয়ন চুরি করেছে, আমি খুঁজতে এসেছি। আমার ধারণা, আমি যখন ব্রিটিশ সংবাদ মাধ্যমে আমি আপনার এখানে আসার আগেও একটি সংবাদ মাধ্যমে তার ইন্টারভিউ দেখছিলাম, এরকম করে কোনো গভর্নর আগে বলেনি যে দেখেন আমার জীবনের একটাই লক্ষ্য, এখন আমার দেশের পাচার করা টাকা আমি ফেরত নিতে চাই। আপনাদের এখানে তারা জমি জমা কিনেছেন, বাড়িঘর করেছেন, লগ্নি করেছেন, আপনি আমাদেরকে হেল্প করুন। এখন দেখুন আওয়ামী লীগ কিন্তু সেই জায়গায়ও তৎপর, গভর্নরকে চরিত্র হনন করার জন্য তার মেয়েকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে ব্রিটিশ এমপিদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে। পৃথিবীতে এর চেয়ে বেশি খোলাসা করে আপনি একটি অপরাধী দল, একটি অপরাধী সংগঠন, এই আওয়ামী লীগ কিন্তু উগ্রবাদী, তারা আমাদের স্টুডেন্টদেরকে বা জনগণকে বা জুলাই অভ্যুত্থানকে যে শব্দে অভিহিত করে তার প্রত্যেকটি আপনি এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারা একটি উগ্রবাদী, একটি জঙ্গি, একটি সন্ত্রাসী সংগঠন। যেই সংগঠন বাংলাদেশের মানুষকে নির্বিচারে মেরেছে, সে সন্ত্রাসী না তো কে সন্ত্রাসী? আরও একটা জিনিস হয়েছে যে আপনি দেখেন যে জুলাইয়ের অগাস্টের পরে, বিশেষ করে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে ভারতের যে ভূমিকা আমরা দেখলাম, আপনি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এইরকম কোনো ভূমিকা গত 7 মাসে আর কোনো দেশের দেখবেন না, গত 16 বছরেরটাও দেখবেন না। কার্যত বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক যোগাযোগ বন্ধ, ভিসা আদান প্রদান বন্ধ এবং ভারত প্রোপাগান্ডা করছে এখনও। আমরা মেনে নিতাম যে রিপাবলিক টিভির মতো ভুইফোর টিভিরা যদি করতো, দ্য হিন্দু যখন করে, ইন্ডিয়া টুডে যখন করে, যাদেরকে আমরা রেসপেক্ট করি,
যে মানে ক্রেডিবল গণমাধ্যম হিসাবে, তখন কিন্তু আমি তাদের দৈন্যতা টের পাই। এখন দেখুন আমাদের দাবি কি, আমরা চাই বিচারটি সঠিকভাবে এগোক। শেখ হাসিনাকে আপনি ধরে আনেন কিংবা উনি ভারতে থাকুক বা পৃথিবীর যেখানেই থাকুক, তার অপরাধের বিচার হোক, তার টপ কমান্ডারদের অপরাধের বিচার হোক। এটি আগে আমরা যেন রাজনৈতিক বিতর্কে নিজেরা জড়িয়ে না যাই এবং মানুষকে যেন আমরা আশাহত না করি। অনেক ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে আসি। বেগম জিয়া একেবারে ভিন্ন একটা পরিস্থিতিতে এবারের ঈদ উদযাপন করছেন, সেটা জুলাই পরবর্তী বাস্তবতাতেই সম্ভব হয়েছে। এখন এই সময়ে এসে আজকে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে ঐক্য ধরে রাখার জন্য মোনাজাত করা প্রয়োজন এবং সেই ঐক্যের তো একটা খুব বড় অংশ হচ্ছে বিএনপি, সেখানে বাধাগুলো কি দেখেন এবং এই ঈদ পরবর্তী বাংলাদেশে আপনাদের প্রত্যাশাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। সম্মানিত দর্শক, ঈদ মুবারক। দেখুন, 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে আমরা যখন রণাঙ্গনে না থেকে যখন অপারেশনের বাইরে যখন থাকতাম, ক্যাম্পে থাকতাম, তখন ওই 9 মাসের মধ্যে একটা ঈদ এসছিল। ওই 9 মাসের মধ্যে একটা ঈদ এসছিল। আমার মনে আছে একটা গান বেজে উঠল, চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও। অর্থাৎ এই ঈদটা আমাদের জন্য না, চাঁদ তুমি ফিরে যাও। এই কথাটা আমি বেশ কয়েকটা টক শোতেও, যখন আমরা প্রচণ্ড রকমের অত্যাচারিত হচ্ছিলাম, তখন এই গত 17 বছরে আমি বেশ কয়েকবার টক শোতে বলেছি যে এই ঈদ বাংলাদেশের মানুষের জন্য না। আমি আবার সেই মুক্তিযুদ্ধের সময়কালের মতোই বলতে চাই, চাঁদ তুমি ফিরে যাও। আর আজকে আগামীকাল ঈদ, এই 17 বছর পরে মানুষ এমন স্বস্তির ঈদ করছে যে আমার মনে হয় যে এবারই মানুষ চাঁদকেও সেভাবেই আলিঙ্গন করছে, আমন্ত্রণ জানাচ্ছে, এবং আগামীকালের ঈদটাও মানুষ সেভাবেই উপভোগ করবে। কেউ পরিপূর্ণ খেয়ে, কেউ অর্ধপেট খেয়েও মানুষের মধ্যে যে স্বস্তিটা, এটার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে ফ্যাসিবাদের বিদায়ের পর, ফ্যাসিবাদের পলায়নের পর বাংলাদেশে আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার যথার্থই বলেছেন যে বাংলাদেশের সব জায়গায় একটা স্বস্তি ফিরেছে। বাজারে স্বস্তি ফিরেছে, অর্থনীতিতে স্বস্তি ফিরেছে, সব জায়গায়ই একটা স্বস্তি ফিরেছে। এখন আপনি যে কথাটা বললেন, যে প্রধান উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন যে মোনাজাত করতে হবে জাতীয় ঐক্য রক্ষার, আপনি দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে মৌলিক বিষয়ে কিন্তু সবসময় জাতীয় ঐক্য থাকে। হ্যাঁ, রাজনৈতিক বিষয়ে বিভাজন থাকতে পারে, একটা নির্বাচন হবে, সব রাজনৈতিক দল তো আর এক প্রতীক নিয়ে থাকবে না, যার যার মতো বিজয়ের জন্য অন্য রাজনৈতিক দলকে, প্রতিপক্ষকে কিভাবে হারানো যায় সেই কৌশল তো নেবেই, কিন্তু মৌলিক বিষয়ে যেন জাতীয় ঐক্য থাকে। সেই জাতীয় ঐক্যের বিষয়টাই প্রফেসর ইউনূস বলেছেন, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে সঠিক কথাটাই বলেছেন। বিএনপিও সেই জাতীয় ঐক্যে বিশ্বাস করে। আপনি বললেন যেটা, এবং আপনার যে প্রতিবেদনটা সেখানেও দেখলাম যে ইটের ট্রাক, বালির ট্রাক দিয়ে ম্যাডামকে মাসের পর মাস কার্যালয়েও বন্দি করে রাখা হতো। এর বাইরেও একটা ভুয়া অযৌক্তিক রাজনৈতিক হয়রানিমূলক মামলায় 8 বছর ওনাকে কারাগারে রাখা হয়েছিল। উনিও এবার তার পরিবারের সাথে স্বস্তির ঈদ পালন করছেন। এখন আমি মনে করি যে ঈদের পরে এই যে রাজনীতির যে একটা ইতিবাচক দিক শুরু হয়েছে 5ই অগাস্টের পর, ঈদের পরেও সেই ইতিবাচক দিকটি থাকবে, এটা বিএনপির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আমরা এখন যারা মাঠে রাজনীতি করছি, যারা আমরা পুরনো দল এবং যারা নতুন দল গঠন করেছেন, সকলেই যেন আমরা রাজনীতিতে ইতিবাচক চিন্তাটাই করি, ইতিবাচক বক্তব্যটাই যেন আমরা দেই। এমন বক্তব্য যেন আমরা না দেই যাতে কাদা ছোড়াছুড়ি তৈরি হয়ে যায়। আমাদের বক্তব্যে যেন সেই ইতিবাচক রাজনীতি নিয়ে আমরা এগিয়ে যাই, এটা আমাদের প্রত্যাশা। এবং সাথে সাথে প্রত্যাশা যে বাংলাদেশে যে ইতিবাচক
রাজনীতি এবং সমস্ত সেক্টর কর্পোরেশন সমস্ত জায়গায় বিচার বিভাগ বলুন বা সব জায়গায় বলুন যে ইতিবাচক ধারাটি চলে এসছে, এটাকে ধরে রাখবার জন্যে আমরা যাতে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে আমাদেরকে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যেতে হবে। কারণ অনির্বাচিত সরকারের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিতে পারে, ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিতে পারে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা নানা ধরনের তৎপরতা চালাতে পারে, জঙ্গি গোষ্ঠীরা চালাতে পারে। বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা অন্য কোনো বাংলাদেশ চাই না, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। অন্য বাংলাদেশ বলতে আমি আর ওই মিনিংয়ে গেলাম না, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তাই আমি মনে করি যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি বাংলাদেশকে ইতিবাচক রাজনীতি, ইতিবাচক অর্থনীতির দিকে ফিরিয়ে এনেছেন। তিনি যেন দ্রুত সুনির্দিষ্টভাবেই নির্বাচন, যেমন একবার শুনি ডিসেম্বর, আবার শুনি মার্চ এপ্রিল, আবার শুনি জুন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ও ওনার কথায় একবার ডিসেম্বর একবার জুনের কথা বলেন। এটা অনেক সময় আমাদেরকেও বিভ্রান্তিতে ফেলেন। আশা করি যে উনি সুস্পষ্টভাবেই নির্বাচনের রুটম্যাপটা ঘোষণা করবেন, যাতে করে আমরা সকলে নির্বাচনমুখীও হতে পারি এবং ষড়যন্ত্রকারীরা যাতে আর এই দেশে কোনো বিষদাঁত ঢোকাতে না পারে, এটাই আমি মনে করি আর কি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব আশরাফ কায়সার আপনার কাছে। সুখবরগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এর ফাঁকেও শ্রম ভবনের সামনে দিনের পর দিন গার্মেন্টস শ্রমিকরা আছেন, তাদের পাওনা এখনো তারা পাননি। যদিও শ্রম উপদেষ্টা বলেছিলেন যে গাড়ি বিক্রি করে পাওনা পরিশোধ করা হয়েছে, কিন্তু সেটা 3 মাসের পাওনা নয়, 1 মাসের পাওনারও খানিকটা অংশ, তাও সবার নয়। এই যে শ্রমিকদের সমস্যা, বিশেষ করে গার্মেন্টস মালিকের মধ্যে কেউ কেউ পলাতক, কেউ হয়তো সেইভাবে তাদের ব্যবসা চালাতে পারছেন না বা চালাচ্ছেন না, এই শ্রমিকদের ছাড়া তো আসলে ঈদ পূর্ণ হচ্ছে না। তাদের জন্য আসলে কি করণীয়? সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেখানে সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে? প্রথম কথা বলি যে একটি কালো শাসনের অংশ যখন হয়ে যায় প্রাইভেট সেক্টর কিংবা পেশাজীবীরা, তখন যা হয় বাংলাদেশে এখন তাই হচ্ছে। আপনি যদি গার্মেন্টস সেক্টরকে ধরেন, আমি নিশ্চিত জানি এই সেক্টরে অনেক ভালো উদ্যোক্তা আছে এবং জ্বালানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, শ্রমিকদের অস্থিরতা আছে, বেতন বাড়ানোর বিষয় আছে, বায়ারদের অর্ডার না পাওয়ার বিষয় আছে। এগুলো হচ্ছে ভালো মালিকদের কথা বললাম। এমনকি ব্যাংকের লোন দিতে পারছেন না, আমি এরকম অনেককে চিনি। কিন্তু যারা নেতৃত্বে ছিলেন গত 15 বছর বিজিএমইর নেতৃত্বে, যারা এমপি হয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন, যারা প্রণোদনা নিয়েছিলেন, যারা প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় বাইরে গিয়েছিলেন, তারা কোথায়? তারা কি হয়েছে শোনেন, গভর্নমেন্টের কাছ থেকে তারা বারবার ঈদের আগে একটা ইনসেন্টিভ চান। যেই লোকের গাড়িবহর ঢাকা শহরে দেখার মতো, যেই লোকের বিদেশ ভ্রমণ, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, প্রণোদনার টাকা বাইরে রাখা, তিনি ঈদের আগে কেন প্রণোদনা চান গভর্নমেন্টের থেকে শ্রমিকদেরকে বেতন দেওয়ার জন্য? তার মানে হচ্ছে এটা একটা অভ্যাস হয়ে গেছিল যে সরকারের কাছে চাপ দিলে আমি পাবো। আপনি জানেন যে আইন প্রণেতা পার্লামেন্টে তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ, ফলে তাদেরকে নীতি প্রণয়নে কোনো অসুবিধা পোহাতে হয়নি। তারা কেউ কেউ শেখ হাসিনার, আওয়ামী লীগের বা ওই সরকারগুলোর ঘনিষ্ঠ সহযোগী হতে আমরা দেখেছি। তারা কেউ রাজুকের পুরনো জমি দখল করে ফেলেছেন গুলশানে, কেউ খুলনা থেকে এমপি হয়ে গেছেন বিনা ভোটে। এইসব অপকর্ম যখন কোনো ব্যবসায়ী গোষ্ঠী করে, তার যে পরিণতি হতে পারে আমরা তার মানে কুফল দেখতে পাচ্ছি। দেখুন, আমরা শ্রম ভবনের সামনে আমি গত 7 দিন ধরে খেয়াল করছি, এবং আমার মনে হয় যে জেনারেল সাখাওয়াত যেমন করে তৎপরতা চালাচ্ছেন, চেষ্টা করছেন, এটি আরও জোরালো করতে হবে। তার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোথাও যদি আপনার ডিপোজিট থেকে থাকে, সেগুলো থেকে হলেও শ্রমিকদেরকে টাকা দিবেন। সরকারকে নিজের থেকে টাকা দেওয়া যাবে না। কিন্তু এরা কি করে জানেন? এরা অনেক কৌশলী। ঈদের ঠিক 3 দিন আগে যখন গাজীপুরের রাস্তা ব্লক করবে, মানুষ বাড়ি যেতে পারবে না, মানে পুরো দেশে এটি পলাতক শক্তিদেরও এক ধরনের ইন্ধন রয়েছে। ওই ব্যবসায়ীগুলো যারা ভুয়া ভোটে মেয়র হয়েছিলেন, তারা কোথায়?
ওই ব্যবসায়ীগুলো যারা আপনার সুইস ব্যাংকে, আমরা প্যানামা পেপারসে যাদের নাম দেখেছিলাম, যারা গার্মেন্টসের মালিক, তার মানে হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে শ্রমিকদের বিষয়টিকে আমরা কিভাবে দেখব। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, বৈষম্যহীন বাংলাদেশে আপনি শ্রমিকদেরকেও বৈষম্যহীনতার ভেতরে আনতে হবে। আমরা অতীতে যেটি করেছি সেটি অপরাধ করেছি। আমরা তাদেরকে তাদের শ্রমের মর্যাদা দেইনি, মজুরি ঠিক করতে দেইনি। আপনি 126 টাকা মজুরি বাড়িয়ে আমরা বাহবা নিয়েছি। যেখানে 5,000 কোটি টাকা আপনি দিয়েছেন প্রণোদনা, তার মালিকরা নিয়েছে, শ্রমিকরা কিছুই পায়নি। এই বৈষম্যগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। সেদিন আমি একটা গার্মেন্টসে দেখলাম, সে $2 কাজ পেয়েছে কোনো একটি টি শার্ট বা শার্ট, সে ট্যাগ লাগাচ্ছে $22। তার মানে রিটেলের ট্যাগটা $22, সে পেয়েছে $2। আমাদের এই $20 যে গ্যাপ একটি পণ্য প্রস্তুতে, আমাদেরকে ওইখানে হাত দিতে হবে কি করে আপনি বায়ারদের কাছ থেকে আরও পয়সা আদায় করতে পারেন, এবং সেটা আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে হবে মানে ইকোসিস্টেমের মধ্যে। এই জায়গাটিতে দেখুন, আমাদের এমন একজন সরকার প্রধান এখন আছেন, তিনি ওয়ান অফ আওয়ার বেস্ট থিঙ্কার ইন দ্য ওয়ার্ল্ড। তার যে যোগাযোগ প্রাইভেট সেক্টর, গ্লোবাল কোম্পানিগুলোর সাথে, বিশ্বের সরকারগুলোর সাথে, এটি গোপন রাখার, হাইড অ্যান্ড সিক করার কোনো বিষয় না। বাংলাদেশে চিপ লেবার পায় বলে তারা অর্ডার দেয়, এবং আমাদের লেবার অন্য প্রতিদ্বন্দ্বী লেবারের থেকেও প্রায় অর্ধেকে দামে পায়। ভিয়েতনাম দেখেন, চায়না দেখেন, চায়না এখন নিজেই একটি মার্কেট হয়ে যাচ্ছে। আমাদেরকে অত্যন্ত পলিটিক্যাল রেটরিক্স বাদ দিয়ে গ্লোবাল অর্থনীতিকে বুঝে আমাদের রিপোজিশন করতে হবে বাংলাদেশকে, এবং এই রিপোজিশনের জন্য প্রথমে আপনার লোকাল এন্টারপ্রেনারগুলোকে ঠিক করতে হবে। তারা অসৎ হয়েছেন, তারা রাজনীতির নামে তারা কুঅভ্যাস জারি করেছেন, এবং তারা কৃত্রিম সংকট তৈরি করেছেন। আপনি তাদের জীবনযাপনে কোনো ব্যত্যয় দেখেন না, কিন্তু শ্রমিকদেরকে পয়সা দেওয়ার সময় আপনি দেখবেন যে তাদের গলা শুকিয়ে যাচ্ছে। এটি শক্ত হাতে দমন করতে হবে। আমি কিন্তু ব্যবসার পক্ষে, আমি এন্টারপ্রেনারশিপের পক্ষে, কিন্তু আমি রেগুলেশন ফিরিয়ে আনার পক্ষে। এই জায়গাটিতে তারা অতীতে যা করেছেন সেটি আমরা আর কন্টিনিউ করতে দিতে চাই না। শ্রমিকদেরকে যদি আপনি ভালো না রাখেন, আপনি অর্থনীতি চালাতে পারবেন না। এবং বাংলাদেশে শ্রমিকদের এখন যথেষ্ট মর্যাদা দিতে হবে আমাদেরকে। আমরা কিন্তু আইএলও কনভেনশনের কথা বলছি, যেখানে অতীতে বাংলাদেশ মুখ দেখাতে পারতো না, কারণ সে অনেক কিছু করতো যেটা পৃথিবীর স্ট্যান্ডার্ডে চলে না। আমরা আস্তে আস্তে ওই স্ট্যান্ডার্ডে যেতে হবে। আরও একটা কথা বলি আপনাকে, আপনি যখন এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছেন, তখন কিন্তু বাংলাদেশের সবগুলো সেক্টরকেই আপনার নতুন করে স্ট্র্যাটেজি করতে হবে। একটা খাতের কথা আপনাকে বলি, ধরেন ওষুধ শিল্প। আপনি 26 সালের পরে আপনি পেটেন্টের জন্য পয়সা দিতে হবে, আপনি ওষুধের মূল্য বেড়ে যাবে। এখানে যে আজকে যে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে, কিংবা দেশের ভেতরে $3 বিলিয়ন মার্কেট দাঁড়িয়েছে, এটি কিন্তু এইভাবে থাকবে না। মাল্টিন্যাশনাল কোম্পানিরা 35 বছর আগে যেরকম চলে গিয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর একটি পলিসির কারণে, যে আপনি বেসিক ওষুধগুলো লোকাল কোম্পানি করবে, আপনি হায়ার গ্রেডের ওষুধ বানাবেন, আবার এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু এই ঘটনা ঘটবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমাদেরকে কৌশল প্রণয়নের ব্যাপার রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে স্বচ্ছতা আনতে হবে ব্যবসায়। আমি প্রায়ই বলে থাকি, মানে কমপ্লায়েন্স ইজ এ বেটার বিজনেস। দেখুন, যেই বেক্সিমকোর প্রধান সালমান রহমান, কিংবা নজরুল ইসলাম, কিংবা আজিজ খান, কিংবা বসুন্ধরা শাহ আলম অথবা এস আলম, এদের বিজনেস সাস্টেনেবল না। এরা একটা অদ্ভুত শাসনের সঙ্গী হয়েছিল। পৃথিবীতে খুব কম দেশে আপনি পাবেন প্রাইভেট সেক্টর এত কুৎসিত রোলে গিয়েছিল, যারা 3 তারিখে 2 তারিখে সরকারকে বলেছিল জঙ্গিদেরকে যে কোনোভাবে দমন করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে। তার মৃত্যুর পরেও নাকি তারা তাকে সাপোর্ট দিবে। বসুন্ধরার শাহ আলম লোকটা তখন এই কথাগুলো বলছিল। তার মানে এরা কি ভয়ঙ্করভাবে অপশাসনের বেনিফিট নিয়ে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছিলেন। আপনি এই জায়গাটিতে প্রফেশনালিজম আনতে হবে। আমরা ভারতীয় এন্টারপ্রেনার, যুক্তরাজ্যের এন্টারপ্রেনার এবং ওই ব্যবসাগুলোর সাথে কম্পিট করে গ্লোবাল স্কেলে যাওয়ার ক্ষমতা রাখি। আমি আপনাকে বলি, তরুণদের সাথে আমি যত কথা বলি, আমার ধারণা যে তাদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি আছে, তারা পৃথিবীকে যেই দৃষ্টিতে দেখে, আমি দুঃখের সাথে বলছি আমাদের জেনারেশন এবং তার চেয়ে আগের জেনারেশনরা আস্তে আস্তে কিন্তু অবসরের দিকে চলে যেতে হবে। আপনি আপনার ভারী শরীর নিয়ে আমাদের নীতি প্রণয়নের উপরে চাপ প্রয়োগ করবেন না, রাজনীতিতে চোখ রাঙাবেন না। দেখুন, আমরা অনেক সংস্কারের ক্ষেত্রে কোনো নেতার কর্মকাণ্ড, বক্তব্য কিন্তু অত্যন্ত অনভিপ্রেত মনে করছি, যে সরকারকে চোখ রাঙানোর চেষ্টা, পার্লামেন্টে গিয়ে তো আমরাই দেখব সংস্কার কতটুকু রাখবো কি রাখবো না। বাংলাদেশ ওই জায়গায় নাই। আপনার মনে আছে 91-এ বিএনপি পাওয়ারে এসেছিল, তার আগে কারা সরকার গঠন করেছিল? ভোটের আগেই
ক্যাবিনেট তার করিয়েছিল, 91-এ মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল। এইবারও কিন্তু কোনো বড় দল যদি ওই আচরণ করে, মনে রাখতে হবে এই রাজনীতিও কিন্তু 5 তারিখে মানুষ বর্জন করেছে। সে আরও একটি সুযোগের অপেক্ষায় আছে আপনাকে চিরতরে বর্জন করার জন্য। আমি কেন কথাটা বলছি, দেখুন ঐক্য ধরে রাখতে হবে, কোনো সন্দেহ নাই। সংস্কারে আপনাকে 50% মৌলিক সংস্কারে একমত হতে হবে। এখানে মতলববাজি করে কৌশল প্রণয়ন করে কোনো লাভ হবে না। দেখুন, আমরা রাজনীতিটারও সংস্কার চাই। আমার রাজনীতির বন্ধুরা এই কথায় মোটেই আরাম পায় না। তারা মনে করে আমরা কুমতলব নিয়ে আছি। একদম কুমতলব নিয়ে না, আমরা চাই তারাই দেশ শাসন করুক। নির্বাচন নিয়ে কে না নির্বাচন চায়? শুধু কি বিএনপি নির্বাচন চায়? জামাত নির্বাচন চায়? বাংলাদেশের লোক 16 বছর ভোট দিতে পারেনি, কোনো ভোট দিতেই পারেনি। এফডিসির ভোট ছাড়া 16 বছরে আর কোনো ভোট হয়নি। কাজেই মানুষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচনের আগে আমরা তাদেরকে সংস্কারে কমিটেড হতে দেখতে চাই। ধন্যবাদ। জনাব আহমেদ আজম খান, আপনার কাছে ফিরে আসি। সংস্কারের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে বিএনপির যে প্রস্তাব এখন পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারে আপনাদের আপত্তির কথা আপনারা জানিয়েছেন, এবং উচ্চ কক্ষের ব্যাপারে আপনারা বলছেন যে নিম্নকক্ষে যে হারে নির্বাচিত হবেন সেই হারের আনুপাতিক হারে আপনারা চাচ্ছেন উচ্চকক্ষ হোক, মোট ভোটের অনুপাতে নয়। এই দ্বিমতগুলোর কারণ কি, এবং সেখানে আসলে যে মূল যে প্রস্তাব ছিল কমিশনের, সেখানে আপনারা সমস্যাটা কি দেখছেন? দেখুন, এই যে সংস্কার প্রস্তাব, প্রথম কথাটা হলো যে সংস্কার প্রস্তাব করা হয়েছে আমাদের পক্ষ থেকে বা সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সংস্কার প্রস্তাবের উপরে জবাবও দেয়া হয়েছে। এখন এটা নিয়ে তো বিস্তর আলোচনার অপেক্ষা রাখে। আলোচনা করা ছাড়া আমি একটা বিষয়ে মতামত দেব, এইটা নিয়ে আমার স্ট্যান্ডটা কি, আমি আলোচনা না করলে আপনি তো সেটা বুঝতে পারবেন না। শুধু জবাবের উপরে আপনি নিশ্চয়ই নির্ভর করবেন না, আর আমিও আপনার প্রস্তাবের উপরে শুধু নির্ভর করব না। এই আলোচনাটা দরকার। এখন আমাদের আশরাফ কায়সার যেটা বললেন যে সংস্কার অর্ধেক হতে হবে তার, এবং সংস্কারের বিষয়ে কমিটেড হতে হবে, আমি ওনার দ্বিতীয় প্রস্তাবটাকে খুব সমর্থন করি। সংস্কারে কমিটেড হতে হবে, কিন্তু সংস্কার ঠিক কতটা করে নির্বাচনে যাওয়া যাবে এটা কিন্তু বলা মুশকিল। যে যদি সংস্কার অর্ধেক করে নির্বাচন করতে 5 বছর বা 3 বছর লেগে যায়, সেটা তো আমরা না, শুধু জনগণ অপেক্ষা করবে না। তবে সংস্কারের ব্যাপারে কমিটেড হতে হবে, যে সংস্কার প্রক্রিয়াটা চলতেই থাকবে। যেমন আমরা ফ্যাসিবাদের আমলেই আজ থেকে 2-2.5 বছর আগে বিএনপি থেকে সকল সমমনা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা সর্বশেষ প্রথম 27 এবং সর্বশেষ 31 দফা যে সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছি জাতির কাছে, সেখানে আমাদের যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলোও কিন্তু আমরা মনে করি যে এগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। সংস্কারের বিষয়ে আমরা কমিটেড। সংস্কার কিন্তু চলে এসছে একেবারে মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমল থেকেই, যিনি প্রেসিডেন্ট পদ্ধতির সরকারের থেকেও অনেকগুলো সংস্কার করেছিলেন। উনি সংস্কার করেছিলেন যে শেখ মুজিব বিচারকদের, আপনি জানেন যে বিচারকদের যে আপনার ইসের বিষয়টা, শাস্তির বিষয়টা, যদি তাদের কোনো অনিয়ম ধরা পড়ে, সেটা তিনি পার্লামেন্টে নিয়ে রেখেছিলেন। এরপরে যখন উনি প্রেসিডেন্ট হলেন, তখন উনি প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করেছিলেন। আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে কি করলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলেন যে না, আমি প্রেসিডেন্ট হলেও আমার কাছে থাকবার দরকার নেই, এটা বিচারকদের বিষয়টা বিচারকরাই দেখবেন। কিন্তু এবারে তো সংস্কারের ব্যাপারে যে প্রস্তাব, এটা তো খুবই সুনির্দিষ্ট। আপনারা যেটা বলছেন যে যদি নিম্নকক্ষে ধরুন আপনারা 50টা আসন পান, সেক্ষেত্রে উচ্চকক্ষে আপনাদের 50টা থাকবে। কিন্তু কমিশনের প্রস্তাব হচ্ছে যদি মোট ভোটের ধরুন আপনারা 30% পেয়েছেন, তাহলে উচ্চকক্ষে আপনাদের 30% থাকবে। ফলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনা দেখা দেবে। এখানে আপনাদের আপত্তিটা কোথায়? আপত্তি আমাদের, আমরা একটা প্রস্তাবনা পেয়েছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। এটা নিয়ে যখনই আলোচনার টেবিলে আসবে, তখনই আমরা আমাদের যৌক্তিক প্রস্তাবটা উপস্থাপন করব। সেটাই এখন শুনতে চাচ্ছি যে আপনাদের যুক্তিগুলো কি কি। না, এটা যদি আমি এখনই বলতে পারতাম, তাহলে তো আর প্রধান উপদেষ্টার সাথে ডায়ালগের প্রয়োজনই হতো না।
বা আমাদের যারা আলোচনা করবেন তাদের মধ্যে যে ব্রিফগুলো আছে সেই ব্রিফগুলো এখনই তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা সময় সাপেক্ষ এবং এটা নিয়ে বসলে আমার মনে হয় না যে খুব বেশি দূরত্ব থাকবে। দূরত্ব তো একেবারে যে 100 মতামত মিলে যাবে সেরকম তো কিছু না, দূরত্ব কিছুটা থাকবে, কিছুটা থাকলেও একটা এটা অন প্রসেসে একটা সময়ে গিয়ে এই সংস্কারগুলো। দ্বিতীয় যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রীয় ভবনকে কেন্দ্র করে, কারণ গত 50 বছরের বেশি সময়ের অভিজ্ঞতাতেও তো প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা চলে আসা এবং সেটার কারণে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হওয়ার যে সমস্যাটা ছিল, সেখানে আপনারা আপত্তির কথা বলছেন, সেটার কি যুক্তি এখন আলোচনা করা যায় নাকি? না, এখনই আলোচনা করা যাবে। ওই যুক্তিটাও আলোচনা করা যাবে না তা না, কিন্তু এটা লম্বা হবে। এইটাই যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু একেবারে পরিপূর্ণ সব কিছুতে না, উনি প্র্যাকটিসটা করতেন এই 15 বছরে প্র্যাকটিসটা করতেন সব কিছু, অর্থাৎ যেটুকু আছে সেটুকু, যেটুকু নাই সেটুকু। সকল মন্ত্রীদের যে ক্ষমতা, সে ক্ষমতাও প্রধানমন্ত্রী প্র্যাকটিস করতেন গত 16 বছরে। সমস্ত মন্ত্রীরা ওনার উপরে ছেড়ে দিয়েই রেহাই পেতেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন, তার নির্দেশেই যা খুশি তাই হতো। ওই আপনার যে কোনো একটা ঘটনা ঘটলে যে কোনো একটা, সেটাও প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়েই সেই ঘটনার ব্যাখ্যা করা হতো যে ওনার নির্দেশে আমরা এটা করছি। আসলে ওই ক্ষমতা তো প্রধানমন্ত্রী ছিল না, এটা তো ওনার ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী সব কিছু ব্যবহার করতেন। অতএব প্রধানমন্ত্রী সকল ক্ষমতার আধার, এটাও কিন্তু বিএনপি চান না। বিএনপি চান যে সংবিধানে এখন যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা যখনই রাষ্ট্রপতির ক্ষমতাটা বাড়বে, এমনিতেই ক্ষমতার ভারসাম্য চলে আসবে। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে তো প্রধানমন্ত্রী বলেননি যে তার ক্ষমতাটা বাড়তে পারবে না, একটা ভারসাম্য তো থাকবেই। এবং আমাদের তো এতদিনকার সমস্যাটা হয়েছিল আসলে সংসদ নেতা, রাজনৈতিক দলের নেতা, প্রধানমন্ত্রী একই ব্যক্তি, এবং সেইটাকে ঘিরেই আসলে তার নিয়ন্ত্রণের দল, সংসদ এবং সরকার। সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা দেখেন না? এটা পর্যায়ক্রমে এটা হয়ে যাবে। আপনি মনে রাখবেন যে গণতন্ত্রের একেবারে প্রাথমিক স্তরে আমরা আছি। এই প্রাথমিক স্তর থেকে আমাদের চর্চাটা যখন শুরু হবে, তখন আস্তে আস্তে কিন্তু সবই হবে। আজকে 300 বছরের গণতন্ত্রের চর্চার মধ্যে আছে ব্রিটেন, তারাও এখন পর্যন্ত কিন্তু এখনও তারা সংস্কারের ভেতরে আছে। আপনি ভারতে দেখেন যে তাদেরও প্রায় 70 বছরের উপরে বা 75 বছরের উপরে তাদের ডেমোক্রেসি চলমান চর্চায়, সেখানেও কিন্তু অনেক লিমিটেশন আছে। অন্য দেশের কথা না হয় নাই বললাম, আজকে আমেরিকার অবস্থাও দেখেন যে ট্রাম্প আসার পরে সেখানেও কিন্তু অনেক লিমিটেশনস তৈরি করে ফেলছেন ট্রাম্প। কাজেই আমাদের আগে চর্চাটা তো শুরু হোক। এখনই যদি আমরা চর্চার শুরু করবার আগেই সমস্ত কিছুকে আমরা এখনই স্পেসিফাই করতে চাই, এটা তো আপনার সাথে আমার একটা মনস্তাত্ত্বিক ফারাক থাকতেই পারে। ধন্যবাদ। এটা থাকতেই পারে। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসি। এই যে দুটো বিষয়ের কথা আমি তুললাম, এর বাইরেও কিছু কিছু ব্যাপারে বিএনপির দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে সংস্কার প্রস্তাবে এই মৌলিক বিষয়গুলো, যেগুলো আসলে ক্ষমতায় ভারসাম্য তৈরি করার জন্য প্রস্তাব করা হচ্ছে, সেখানে আসলে আপনি যুক্তিগুলো কোন পক্ষে বেশি দেখেন? দেখুন, 3টি বড় বিষয় আমার চোখে লেগেছে সংস্কারের আলোচনায় বিএনপির প্রস্তাবনার দিক থেকে। তবে আমি মনে করি বড় দল হিসাবে বিএনপি হয়তো একটা দর কষাকষির জায়গায় যেতে চাচ্ছে। প্রাথমিকভাবে এটি বলেছে তারা, আমার কাছে তা মনে হয়েছে, দু একজনের বক্তব্য ছাড়া তারা ফ্লেক্সিবল, তারা কথা বলতে চায়। আরও একটি বিষয় যেটা আমার কাছে মনে হয়নি বিএনপির উচিত হয়েছে এভাবে বলা, সেটি হচ্ছে যে নারী প্রতিনিধিত্ব সংসদে। দেখুন, 50 জন নারীকে মনোনয়ন করতে গিয়ে যে স্ক্যান্ডাল হয়েছে বাংলাদেশে, 100 জন নারীকে যদি আপনি মনোনয়ন করতে যান, বিএনপি এই স্ক্যান্ডালের দায়ভার নিয়ে ক্ষমতায় থাকতে পারবে? কিন্তু বিএনপি এখন তাই বলেছে, তারা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলেনি, তারা আবারও মনোনয়নের কথা বলেছেন। শোনেন, শাসনের নিয়ম হচ্ছে আপনি ক্ষমতা ছোট করে আনবেন, তাহলে একজন মানুষের চরিত্রও ভালো থাকবে, অর্থনৈতিক চরিত্রও ভালো থাকবে, রাজনৈতিক চরিত্রের দৃঢ়তা আপনি দেখতে পাবেন। উপমহাদেশে আমরা দেখতে পাই অতিরিক্ত ক্ষমতার প্রতি লোভ। তাতে করে যেটি হয়েছে, গত শাসনের ভদ্রমহিলা
41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, 24-এ উনি বিদায় নিলেন এবং কয়েকটা সুটকেস নিয়ে বিদায় নিলেন। এটি দেখে যদি কেউ না শেখে তাহলে তাকে আপনি কি দিয়ে শেখাবেন? ধরেন বিএনপি মনে করছে, আগে কিন্তু তাদের 31 দফায় ছিল দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। এখন তারা বলেছেন যে দুবারের পরে একবার গ্যাপ দিয়ে আরেকবার হওয়া যায় কিনা। কাকে নিয়ে তারা এই কথা বলছেন আপনিও জানেন, আমিও জানি। এ তো সাজিয়ে কিন্তু রাজনীতি হবে না। রাজনীতি একটা প্রবহমান নদীর মতো। আপনি যখন মানুষের সাথে সম্পর্কিত থাকবেন, তার আশা আকাঙ্ক্ষার পরিপূরক হবেন, মানুষ আপনার পথ বাতলে দেবে। আপনি প্রাসাদে বসে পথ বাতলাবেন আর ওই পথে রাজনীতি এগুবে, তাহলে তো গত শাসনটি তো আরও 20 বছর থাকতো। এখন আমাদের ছাত্রদের প্রতি বা জনগণের প্রতি বা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আমরা সবাই যেখানে প্রায় ব্যর্থ হয়েছিলাম সেখানে তারা অভ্যুত্থানটি ঘটিয়ে দিয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির অবস্থানটা পরিষ্কার করতে হবে। কাউকে মাথায় রেখে আমার ধারণা ওই ব্যক্তিও চাইবেন না এইভাবে দেশবাসী পারসেপশনটা তৈরি হচ্ছে যে আপনি একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে চিন্তা করে তার ক্ষমতার মেয়াদ একটি গ্যাপ দিয়ে আবার তাকে দেখতে চাচ্ছেন। আর দ্বিতীয়টি হচ্ছে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রতিনিধিত্ব কেমন করে হবে। দেখুন, আমরা বারবার ব্যালেন্সের কথা বলছি। এখন ধরে নেন একটা দল অনেক জনপ্রিয়, সে সংসদে 200টার উপরে সিট পাবে বা 250টা, তাহলে বাংলাদেশ নির্দ্বিধায় আবার ওইরকম একটি কালো শাসনের দিকে যাবে। এটি আপনাকে আমি লিখে দিতে পারি। কেননা যেই মানুষের হাতে আপনি ক্ষমতা দিবেন সে এটার চর্চা করবে না, এর কোনো নজির আমি জানি না। তার কোনো, দেখুন, আমি খুব খুশি হতাম বলতে পারলে যে এরকম নজির রয়েছে, ক্ষমতা ছিল, চর্চা করেনি। বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে বলতে পারি, হয়তো ভবিষ্যতে প্রফেসর ইউনূসের কথা বলতে পারবো। এরা কারা? এরা রাজনীতির মানুষ না। আমি একজন রাজনীতিবিদের নাম বলতে পারছি না, 2-1টা ব্যতিক্রম ছাড়া, যিনি তার ক্ষমতার চর্চা করেননি এবং ক্ষমতার কুৎসিত চর্চা করেননি। তার মানে বাংলাদেশের লোক যদি আপনাকে বিশ্বাস না করে, এটা কি তাদের দোষ নাকি আপনার দোষ? রাজনীতিবিদদেরকে আয়নায় মুখ দেখতে হবে। তাদেরকে কেন মানুষ কম বিশ্বাস করে? কেননা তারা বিরোধী দলে থাকলে এক ভঙ্গিতে কথা বলেন, সুন্দর সুন্দর দাবি দাওয়া দেন, 31, 37, 27 ইত্যাদি। ক্ষমতায় গেলে দেখি দাবি দেওয়া কোথায় চলে গেল। একটা লোক শাসন করছে, তার পায়ের চারপাশে বিভিন্ন লোকরা বসে আছেন, কোনো জবাবদিহিতার নামগন্ধ নাই, তার ভাই বেরাদর বন্ধুরা ক্ষমতার বিভিন্ন মসনদে বসে গেছেন। বাংলাদেশ ওই জায়গাটি অ্যাপ্রিহেন্ড করতে পারছে, বাংলাদেশ ওই জায়গাটা থেকে বেরোতে চাচ্ছে। এতে আপনি দেশের মানুষের উপরে রাগ হবেন না। এটি আপনি মনে রাখবেন যে আমরা মানে সিঁদুরে মেঘ দেখেছি তো তাই ভয় পাচ্ছি, তাই তো? দেখেন, আপনাকে আমি বলি, 2টি ঘটনা আছে গণতন্ত্রে। একটি হচ্ছে আপনার ধরেন ইনক্রিমেন্টাল গ্রোথ গণতন্ত্রে, যে আওয়ামী লীগ খারাপ ছিল ওইখান থেকে নিউট্রাল হলাম, তার থেকে 10% গ্রোথ। আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। আপনি একটা ডিজাস্টারের ভেতর দিয়ে গেছেন, আপনি ঠিক অপোজিটে অতটা গ্রো করলেন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের ক্ষেত্রে রাজনীতিবিদদের কাছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। আপনি লিফ ফ্রগ করবেন। আমরা বারবার খালি উদাহরণ দিলে হবে না। ব্রিটিশদের বিএনপি যে বলছে এটা চলমান প্রক্রিয়া, তারা এসে করবেন, সেটা আপনার কাছে? আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির মতো দল সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলছে এতেও আমি বেশ খুশি। এই দলটির কাছে আমার প্রত্যাশা কিন্তু এত না, কারণ তাদের রাজনীতিতে তো এই কথাগুলোই নাই। তাদের দলের ভেতরে আমরা কখনো দেখিনি যে ব্যক্তি প্রধান দল ছাড়া তারা অন্য কোনো কালচারে অভ্যস্ত ছিলেন। কাজেই তাকে আমরা সংস্কারের আলোচনায় আনতে পেরেছি। তাদের এখন বুঝতে হবে তারা কি দীর্ঘমেয়াদে বাংলাদেশে থাকতে চায়, রাজনীতি করতে চায়, শাসনে থাকতে চায়, নাকি তারা চমক দেখিয়ে চমকের মতো করে বিদ্যুৎ বেগে বিদায় নিতে চায়। চয়েসটা তাদের। এখন আমি যেটি দেখতে পাচ্ছি, আপনাকে লিফ ফ্রগ করতে হবে। ব্রিটিশদের উদাহরণ দিলে হবে না। আমাদের একটা দারুণ বদভ্যাস আছে, কথায় কথায় ব্রিটিশ, কথায় কথায় ভিয়েনা, কী কী সব বলেছে। কল্যাণপুর খাল নাকি ইটালির একটা খাল হয়ে যাবে। আগের একটা লোক বিএনপি বিষয়ক মন্ত্রী ছিলেন, উনি এগুলো বলতেন। এসব কথা জনগণকে আপনি বলবেন না। 5ই আগস্ট কিন্তু বাংলাদেশকে বদলে দিয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশের সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন। এখানে আপনাকে অনেস্ট হতে হবে। সংস্কারের ব্যাপারে দেখুন, বিএনপির যদি লিমিটেশন থাকে পরিষ্কার বলে দিবে যে আমরা এই জায়গাটাতে কমফোর্টেবল না। কিন্তু 100 জন নারীকে আপনি মনোনীত করবেন, যেখানে 50 জন করতে গিয়েই সামাজিক কানাঘুষাতে আমরা থাকতে পারছিলাম না। বিএনপির এমন কোনো দৃঢ় চরিত্র আমরা দেখিনি যে এটি তারা বেটার ম্যানেজ করতে পারবে। কাজেই আমি বলছি যে বিএনপির স্বার্থেই দরজাগুলোকে আরও ছোট করে এনে, বাউন্ডারিটাকে আরও ছোট করে এনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কিন্তু আমার মনে হয় উনি 2টি জেনারেশনের মাঝের লোকটা। উনি বিএনপির যারা
70 ঊর্ধ্ব মানুষ সেই লোকটা না, আবার আমাদের যে ছাত্ররা 26-27 তার মাঝামাঝি একজন লোক, তার কিন্তু একটা দারুণ ম্যাচুরিটি আমি 7 মাসে দেখেছি। কিন্তু ওটার রেজোনেন্স আমি বিএনপির ভেতরে মাঠে ময়দানে তো নাই। মাঠে ময়দানে বিএনপিকে আমার আওয়ামী লীগ মনে হয়। কাজেই এই জায়গাটি থেকে বিএনপি, দেখুন আমি যা বলছি পারসেপশন, মানুষের পারসেপশন কিন্তু সাংঘাতিক কঠিন জিনিস। ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে একটু ওনার সাথে নারী আসনের ব্যাপারে আপনাদের অবস্থানটা যদি পরিষ্কার, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই যে 5ই আগস্টে যে আমাদের অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি, সেখানে আগের বিএনপি কিন্তু নেই। উনি কিন্তু একটা জিনিস স্বীকার করলেন যে গত 7 মাসে আমাদের যিনি নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে চিন্তা চেতনা, বক্তব্য, বিবৃতি আপনারা যেগুলো প্রতিনিয়ত শোনেন, উনি এটাকে ধারণ করেন এবং লালন করেন বলেই উনি প্রতিটা দিন কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। অতএব আগের বিএনপি, যেমন উনি বললেন যে আমি আওয়ামী লীগের মতোই বিএনপিকে দেখি, ওই বিএনপি এখন নেই এবং ওই বিএনপিকে আমাদের নেতা জনাব তারেক রহমান পাল্টে ফেলছেন, পাল্টে ফেলবার প্রক্রিয়ায় আছেন। ওই যে আমি একটা বলছি, চর্চা একদিনে হবে না। আমাদের গণতন্ত্রের চর্চা যেমনি বারবার মুখ থুবড়ে পড়েছে, সেই তুলনায় কিন্তু ব্রিটেনের গণতন্ত্র কখনো মুখ থুবড়ে পড়েনি, ভারতের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েনি, আমেরিকার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েনি। আমাদের গণতন্ত্র কিন্তু আমরা যাত্রা শুরু করতে আবার মুখ থুবড়ে পড়ছি। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটাই হলো আমাদের 5ই আগস্টের অভ্যুত্থান, যে আমরা নতুন বাংলাদেশে সব কিছুকেই আমরা নতুন করে আমরা শুরু করব এবং সেইখানে আমাদের যেন কোনো ত্রুটি না থাকে, সেই কাজটি কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব শুরু করে দিয়েছেন। এটা আমরা অন্তত অনুভব করছি। তবে একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, সেখানে তো সব শ্রেণীর লোকজনই আছে, কিন্তু আমরা বা আমাদের নেতা এই সবাইকেই এক মোহনায় ধাপিত করতে বাধ্য করছেন এবং আমরা সেটা হচ্ছি এবং সেই চর্চাটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এখন এই যে 100-র কথাটা বললেন, বিএনপি 100 জনের প্রস্তাব করেছে, এটা নিয়েও আলোচনা হতে পারে। আলোচনা হবার পরে একটা জায়গায় গিয়ে তো আমরা মিলিত হবই। একেবারে প্রস্তাব করছি বলেই যে আমরা 100 জনেই একেবারে স্থির থাকবো তা তো না। অর্থাৎ প্রশ্ন হচ্ছে সরাসরি নির্বাচন, 100 জনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরাসরি নির্বাচন না মনোনীত। দেখুন, একটি রাজনৈতিক দল সরাসরি নির্বাচনের বিরোধিতা করছে, এটা আমার কাছে খুব অবাক করা। না, এখানে কিন্তু দুটো জিনিস আছে। একটা হলো যে ওই 100 জন আর 300 জন, 400 জন কি একই সাথে নির্বাচনে যাবে, না ওই 300 জনের নির্বাচনের পরে ওই 100 জনকে 300 আসন ভাগ করে নির্বাচনে দেয়া হবে। এই জিনিসগুলো কিন্তু আলোচনা অপেক্ষা রাখে, এগুলো পরিষ্কার করতে হবে। কাজেই এগুলো নিয়ে আলোচনা না করে একেবারে মানে কোনো কংক্রিট ডিসিশনে কিন্তু আসা যাবে না। অতএব বিএনপি কিন্তু আলোচনায় বিশ্বাস করে এবং গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই। আমার কাছে মনে হয়েছিল বিএনপি যদি 100 জনের সরাসরি নির্বাচনের কথা বলতো, আমি ধরেই নিচ্ছি 100 জনের অবস্থায় বিএনপি এখন নাই, তার এত ক্যান্ডিডেট নাই, কিন্তু এটি তো একটি শুরু হতো জার্নিটা। তখন কিন্তু আগামী 1 বছরে আপনি খুঁজতেন যে সরাসরি নির্বাচনে দেওয়ার মতো আপনার ক্যান্ডিডেট কি, তাতে করে দলটিতে যে নারীদের অংশগ্রহণ সেটা উল্লেখযোগ্যভাবে বাড়ত। দেখুন, বিএনপি রাজনীতির দুটি বড় সংকটের একটি হচ্ছে তরুণদের অন্তর্ভুক্তি, আমি মনে করি, আর নারীদের অন্তর্ভুক্তি। আর একটি জিনিস হচ্ছে এই দুটি গোষ্ঠীকেই আপনি সরাসরি ভোটে কিভাবে আনেন। উনি যেন বলছিলেন যে বারবার যে আমরা ধাপে ধাপে আগাবো, এই ধাপগুলো কিন্তু গেম চেঞ্জিং ধাপ। এই ধাপগুলো যদি আপনি মিস করেন তখন দেখবেন আপনি সিঁড়িতে উঠতে পারছেন না, কারণ আপনি ধাপ মিস করে গেছেন। নারীদের সরাসরি অংশগ্রহণটা একটা সুবর্ণ সুযোগ নেতৃত্ব বের করে আনার, যেমন তরুণদের। আমি আরেকটু সাপ্লিমেন্ট করব, কেন আজকে নারীদেরকে বিএনপি না শুধু কোনো রাজনৈতিক দলেই নারীদেরকে আমরা ওইভাবে আনতে পারিনি, তার জন্যে এই ফ্যাসিবাদী শাসনের 17 বছর দায়ী। কারণ যে আমরা যারা পুরুষ আমরাই মাঠে টিকে থাকতে পারিনি, যারা মেধাবী তাদের মেধাবী ছাত্রদের, মেধাবী যুবকদের বাবা মারা রাজনীতিতে আসতে দিতেন না। না, আমার ছেলে বিসিএস করবে, আমার ছেলে বিবিএমবিএ করবে, আমার ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট পড়বে,
পুলিশের বাড়ি খেতে যাবে কেন, আমার ছেলে তো অন্যায় করেনি, পুলিশের বাড়ি। এখন রাজনীতি যে মেধাবীদের জন্যেই, রাজনীতি যে পুরুষ নারী সকলে মিলেই দেশটাকে গড়বার জন্যেই, এই ধারণা থেকেই তো 15 বছর বাংলাদেশটা চলে গিয়েছিল, যে কারণে এই সংকটটা সব দলেই। মঞ্জুর, আমি শুধু একবার বলি যে আমরা ঈদে একটা লম্বা ছুটি কাটাচ্ছি, স্বস্তির ছুটি। আমরা যেন রাজনীতিবিদরা এবং সরকারে যারা আছেন তারা এই ছুটিতে ঠান্ডা মাথায় চিন্তা করি যে আমাদের জন্য, দেশটার জন্য একটা ভালো রূপকল্প কি। আমি যেটি দেখতে পাচ্ছি, দেখুন আমাদের 50% বিতর্ক কিন্তু প্রয়োজনীয়, যেটি রাজনীতিতে থাকবে, কিন্তু 50% বিতর্ক কিন্তু অপ্রয়োজনীয়। সেটিকে যদি আপনি লিমিট করে প্রয়োজনীয় বিতর্কটাকে চাঙ্গা করে, দেখুন আমি কিন্তু মনে করি প্রয়োজনীয় সব সংস্কার করেও আপনি ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন। ওনাদের যে আতঙ্ক 3 বছর 5 বছর, এগুলো কিন্তু বাস্তবসম্মত না। কাজেই আমরা ডিসেম্বরে একটি নির্বাচনের স্বপ্ন দেখি, প্রয়োজনীয় সংস্কার করি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। ঈদ মোবারক। বিদায় নিচ্ছি।